সেশনের এই জায়গাগুলো অনেক ইন্টারেস্টিং পার্ট আছে। সো লেট স্টার্ট আপনার উইথ এ পাটজার পেইন্ট। আমি আপনারা খেয়াল করে থাকবেন আগের ক্লাসগুলোয় কখনো কখনো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কখনো কখনো স্কোয়ার ফার্মা, বেক্সিমকো বেক্সিমকো ফার্মা এগুলো নিয়ে আলাপ করেছি, ডিসকাশন করেছি। আজকে বার্জার নিলাম, তাহলে সুবিধা হবে। আপনারা যারা ফার্দার স্টাডি করবেন, অনেক বেশি পড়ালেখা করতে চাইবেন, তখন আপনি চাইলে আমার ভিডিও রেকর্ডেডের ভিতরেই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস প্রিপারেশন কিভাবে করেছে সেটা নিয়ে দেখতে পারবো। তো যাই হোক, বার্জার পেইন বাংলাদেশ লিমিটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এখানে এই ফিগারগুলো ইন থাউজেন্ডে আছে, অর্থাৎ এর সাথে আরো তিনটা শূন্য আছে। আর তারা যদি ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানিগুলোর নেচার হচ্ছে আপনার ইন্ডিয়ান বেজ এমএনসি, তাদের নেচারটা হচ্ছে আপনার 1 এপ্রিল থেকে 31 মার্চে হয়। সো 31 মার্চের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে 2022 আর 21, কম্পারেটিভ ফিগার আছে 21-এর। আচ্ছা, দেখুন, ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ প্রফিট অল লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকামের প্রথম শুরু হয় রেভিনিউ। এখানে কেউ কোনো কোনো জায়গায় দেখবেন সেলস, রেভিনিউ, টার্নওভার ইজ বেসিকলি সিনোনিমাস ওয়ার্ড। রেভিনিউ যা, টার্নওভারও তাই, সেলসও তাই। নেট বলা হয়েছে কারণ নেট অফ ভ্যাট। এখানে আমরা একটা ফিগার পাচ্ছি, লেটস এর কত থাউজেন্ড আছে, আমরা এই ফিগারটাই পড়ি। এখানে আছে 2,19,71,000, তারপর আবার থাউজেন্ড। যাই হোক, আমরা মানে ফিগার ম্যাটার না, ম্যাটার হচ্ছে বোঝাটা। এর পরেই যে আইটেমটা সেটা হচ্ছে সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড। তো এখন এই কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচারিং এর এই জায়গাটা অনেক শেখার বিষয় আছে। আজকের আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টে আইএস টু, এটাই হচ্ছে আমাদের মেইন। আপনারা আইএস টু আজকে দেখবেন। তো আইএস টু দেখানোর জন্য আমি আইএস টু সরাসরি কিন্তু আপনাদের দেখাতে পারতাম, বাট আমি সেটা না করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির, ইন্ডিয়ান বেস মাল্টিন্যাশনাল কোম্পানি বার্জার, বাংলাদেশে যেগুলো বড় বড় এমএনসি কাজ করে বার্জার, তাদের একটা, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়েই আলোচনা শুরু করলাম। ঠিক আছে? তো এখন আপনারা দেখেন এই কস্ট অফ গুডস সোল্ডের নোট 25। তো আমরা নোট 25টা একটু দেখি যে কিভাবে আপনি সিওজিএসটা ক্যালকুলেশন করবেন, কিভাবে সিওজিএস আসবে, এটা আমরা দেখার চেষ্টা করব। আপনারা লাস্ট ক্লাসের আমি যে এত ডিটেইলে পড়ালাম, ভিডিওগুলো দিলাম, আপনারা কি কোনো এর ইয়ে আছে, মানে কোনো কোশ্চেন বা কোনো রকম জানা? আমি এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পড়িয়েছি, ভিডিওগুলো দিয়ে দিয়েছি, দেখেছিলেন? একটা প্রশ্ন ছিল দেখা হয়নি স্যার। স্যার। বলেন তো। স্যার সেটা হলো স্যার, আমাদের এজিএম নিয়ে আলোচনা ছিল সেদিন একটু আমাদের আলোচনার মধ্যে। তাহলে আমরা এজিএম এর আগে কি অডিটর অ্যাকাউন্টস, যেটা চার্টার অ্যাকাউন্টেন্ট সই করে, অডিটের আগেই কি এটা সই করে ফেলবে নাকি এজিএম করার পরে সই করবে স্যার? এই বিষয়টা একটু কনফ্লিক্ট হয়ে গেছে। এটা বোর্ড মিটিং এর পরে, এজিএম এর আগে বোর্ড মিটিং এর পরে। আমি ক্লিয়ার করেছি, আবারও বলি। ও, সেটা হচ্ছে আপনার নর্মালি একটা অ্যাকাউন্টিং ক্লোজিং থাকে, অ্যাকাউন্টিং একটা ক্লোজিং থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে, যেহেতু আপনি কোশ্চেনটা করলেন, আমি খুব চমৎকার করে বুঝিয়ে দিয়েছিলাম, বাট সামহাও আপনি এটা মিস করেছেন। আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনার জিনিসটা ভুল না হয়। জাস্ট অ্যালাউ মি 1 মিনিট, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি একটা শিট শেয়ার করে করি, সো দ্যাট আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন। একটা এক্সেল শিট দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন রিপোর্টিং ডেট। রিপোর্টিং ডেট মানে আমাদের দেশে এখন সাধারণত কি হবে, আপনার 30 জুন হচ্ছে, যেমন ইন্ডিয়ান কোম্পানি একটু আগে দেখালাম যে তারা 31 মার্চে করে, ইন্ডিয়ান এমএনসি গুলো তারা এটা করতে পারে। ইন্ডিয়ান এমএনসি গুলোকে অ্যালাউ করা আছে তাদের প্যারেন্ট কোম্পানির সাথে তারা মিলাইতে পারে। ইন্ডিয়ান কোম্পানি, যেমন আমি অডিট করি একটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি এমএনসি, তারা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ হবে হচ্ছে কোনটা, আমরা 31 মার্চে। তো যাই হোক, এটাই শুনে আমরা এখন আমাদের একটা এক্সাম্পল দিয়েছি, যেটা হচ্ছে 30 জুন 2024 ক্লোজ হয়েছে। এটাকে নাম হচ্ছে রিপোর্টিং ডেট বা ফাইন্যান্সিয়াল ক্লোজিং ডেট। এইটার আগে
অডিটর আপনার অফিসে আসবে, জয়েন করবে, বাট এইটার পরেই হচ্ছে মূলত অডিটরের কাজ শুরু। কারণ আপনি এই ক্লোজিং করবার পরে একটা ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, করে অডিটরকে দেখতে দিবেন। অডিটর তার এই ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে আগেই যে কন্ট্রোল টেস্ট করছে, এরপরে সাবস্টেন্টিভ প্রসিডিওর চেক করবে, মানে ডিটেইল ট্রানজেকশন লেভেলে যে স্যাম্পলিং করে চেক করবে, করে আপনাকে একটা ড্রাফট দিবে। ড্রাফট মানে অডিটেড ড্রাফট, অডিট ফাইনাল করে দিবে যে আমার এন্ড থেকে দেখা হয়ে গেছে, এখন আপনারা অ্যাপ্রুভ করেন। তখন যেটা করবে, ওই কোম্পানি একটা বোর্ড মিটিং আয়োজন করবে, এই যে বিওডি মিটিং। তো 30 জুন ধরেন শেষ হয়েছে, তারা ওই কোম্পানি বোর্ডে অ্যাপ্রুভালের জন্য এজিএম এর আগে একটা বোর্ড করবে। এই বোর্ডে যখন এটাকে অথেন্টিকেট, এটাকে বলে অথেন্টিকেট বা অথরাইজ ফর ইস্যু, দুইটা বলে। এটা অথেন্টিকেট বলে, আরেকটা বলে অথরাইজ। অথরাইজড ফর ইস্যু। এর মানে হচ্ছে বোর্ড বোর্ড হচ্ছে বোর্ড বলে দিবে যে আমরা ওকে, অথরাইজ ফর ইস্যু করছি। মিউট করে দেন, আমার এমনি গলাটা ভাঙা, আমি জোরে কথা বলতে পারবো না, আপনারা কাইন্ডলি মিউট করেন। অনেক ধরনের কথাবার্তা আমরা পার্সোনাল লেভেলে আপনাদের বাসা বাড়ির কথাবার্তা শুনে ফেলেছি। এটা ঠিক হয় না, হ্যাঁ, এটা এটিকেট, নর্মাল এটিকেট। যাই হোক, অথরাইজ ফর ইস্যু আর হচ্ছে অথেন্টিকেট একই কথা। তা দেখলাম অ্যাকাউন্টিং ক্লোজ হয়েছে হচ্ছে কত তারিখে? অ্যাকাউন্টিং ক্লোজ হয়েছে আপনার থার্টি 30 জুন। ঠিক আছে, 30 জুন 2024। বোর্ড মিটিং হলো কবে? বোর্ড মিটিং হচ্ছে আপনার 28 নভেম্বর। এই যে বোর্ডে এটাকে অথেন্টিকেট করলো, বোর্ড তখন কি করবে? সিএফও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সাইন করবে। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই দিই, বুঝতে পারবেন যে কি, মানে রিয়েল জিনিসটা আপনাদের দেখাচ্ছি। সো তখন এটাকে আপনার, এই যে দেখেন, এই যে 22 মে ওদের ডেট ছিল, কোম্পানি সেক্রেটারি সাইন করছে, সিএফও সিএফও এবং ডাইরেক্টর এন্ড সিএফও সাইন করছে, আর ম্যানেজিং ডাইরেক্টর সাইন করছে। আচ্ছা, এইটা গেল, যেহেতু একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এই জন্য এরকম। বাট লোকাল কোম্পানিতে আমরা দেখতে পাই, কি দেখতে পাই, যে দুইজন, এনি টু বোর্ড অফ ডিরেক্টর ইনক্লুডিং এমডি, সাধারণত একজন ডাইরেক্টর, এমডি সাইন করে। আইদার এমডি তো করবেই, সঙ্গে ডাইরেক্টর বা চেয়ারম্যান করে, আর সিএফও করে। এরা সাইন করার পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যখন আপনার হাতে পৌঁছায় অডিটরের, অডিটর তখন ডিভিসি নেয়, মানে তখন সে অডিট রিপোর্ট সাইন করে। এই যে দেখেন, একটা ডিভিসি নিয়েছে, এই যে, হ্যাঁ। তো এই বোর্ড মিটিংটা অবভিয়াসলি এই 31 মের আগে ছিল, ধরেন 5 দিন 4 দিন আগে ছিল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথরাইজ ফর ইস্যু করছে হচ্ছে কোম্পানি সেক্রেটারি, আহ, একজন ডাইরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর, সিএফও, এরা সাইন করছে। সাইন করার পরে আপনার অডিটর আসছে, অডিটর যেদিন ডিভিসি নিছে, যে ডকুমেন্ট ভেরিফাইড নাম্বার নিয়েছে, সেই দিনই হচ্ছে সে সাইন করছে। তার তার মানে বোর্ড মিটিং ছিল 31 মের আগে, আর এজিএম হবে 31 মের পরে। এই যে দেখেন, আপনাকে দেখালাম যে এইখানে অথরাইজ ইস্যু হলো। এজিএম সাধারণত আপনার 15 দিন, এখন 21 দিন করছে। 21 দিন হইলে আপনার, এখন এজিএম করার ডেট হচ্ছে 21 দিন, সেক্ষেত্রে তাহলে এখানে হবে ধরেন আপনার 20 ডিসেম্বর হলো, তাহলে 21 দিন ক্লিয়ার হয়ে গেল। তার মানে কি হলো, আবারও বলি, আপনারা এটা কনফিউজ হবেন না। সেটা হচ্ছে তিনটা ডেট এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, একটা কি, রিপোর্টিং ডেট বা ইয়ার ক্লোজিং ডেট বা ব্যালেন্স শিট ডেট, একই জিনিস। তারপরে বোর্ড মিটিং এর সময়, বোর্ড মিটিং হচ্ছে এটা অথরাইজ ফর ইস্যু বা অথেন্টিকেট করে, করার পর অডিটর সাইন করে, এরপরে এজিএম এ যায়। আশা করি এর থেকে আর প্রয়োজন হবে না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। সরি। জি। আপনারা মিউট না করলে আমার ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, কাইন্ডলি একটু মিউট করেন সবাই। তো যাই হোক, আমরা কস্ট অফ গুডস সোল্ড 25 নম্বর নোটে যাব। আপনাদেরকে, মানে আমি কোশ্চেনগুলো ইনস্ট্যান্ট অ্যালাউ করিতে ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হয়, কিন্তু নলেজটা সলিড হয়, মানে আপনারা কোনো কিছু
পেটে রাখবেন না। আজকে একটু কম পড়াবো, আজকে শরীরটা খুবই খারাপ। প্লাস রমজানের প্রথম দিকে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেল নিব ইনশাল্লাহ। রমজানের পরে তো আমাদের অনেক লম্বা ক্লাস হবে, আর ক্লাস তো 10টা নেওয়ার কথা থাকার পরেও আমি একটা বেশি নেই। অতএব আপনারা কোর্স শেষ নিয়ে চিন্তা করেন না, বাট যেটুকু পড়াবো এটা খুব মজা করে পড়বেন, ডিটেইলে পড়বেন। যে ক্লাসে যা পড়াই দিব তারপরে যে ডকুমেন্টগুলো দিব ওগুলো খুব ভালো করে দেখবেন, ভিডিওগুলো দেখবেন। শুধু এই ক্লাসের ভিডিও না, এই রিলেটেড আমার আরো ভিডিও আছে, সেগুলো দিব, সেগুলো দেখবেন। তো যাই হোক, এই যে কস্ট অফ সেলস, এই কস্ট অফ সেলস এর এখানে যা করা আমি একদম সহজভাবে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে একটা দেখিয়ে দিই। আপনারা যখন প্র্যাকটিক্যালি এই জিনিসটা মাথায় রাখলেই আপনার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড করতে পারবেন। এখানে কি দেখা যাচ্ছে একটা একটা আপনার এই টেমপ্লেট ফরম্যাট? জি স্যার। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা জি হচ্ছে, স্যার, দেখা যাচ্ছে। জি, এটা হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং এর একটা শিট। খেয়াল করেন, ম্যানুফ্যাকচারিং এর ইনভেন্টরি কত রকম হয়? কেউ একজন বলেন তো যে ম্যানুফ্যাকচারিং এর ইনভেন্টরি কত রকম হয়? 3 রকম স্যার। কিরকম তিনটা বলেন তো? একটা ইন র ম্যাটেরিয়াল, ট্রানজিট। ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস স্যার। হ্যাঁ, আরো একটা হয়। ইন ট্রানজিট। না, ইন ট্রানজিটটা আমরা ধরে নেই হচ্ছে র মেটেরিয়ালের ভিতরে। ওই একজন যেটা বললো এটা ঠিক আছে, র মেটেরিয়াল, মানে ফিনিশ গুড, হ্যাঁ, সেমি ফিনিশ গুড। আর ওয়ার্কিং যেটা হচ্ছে, প্রসেস। হ্যাঁ, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, যেটা ট্রানজিট, ওটা আমরা ইনভেন্টরির ভিতরে কাউন্ট করে নেই, পার্শিয়াল। আচ্ছা। আর ইম্পোর্ট একটা, এজেরটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা হয় প্যাকেজিং ম্যাটেরিয়াল, এই যে প্যাকিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। আরো একটা হয় কোন কোন জায়গায়, এটা বলে স্পেয়ার পার্টস। স্টোর কনজিউমাবেল স্যার। হ্যাঁ, বিভিন্ন নামে, স্টোর কনজিউমাবলস অথবা স্টোর পার্টস। তাহলে আমরা মোটা দাগে 5টা ভাগে ভাগ করতে পারি। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইনভেন্টরি 5টা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি হচ্ছে র মেটেরিয়াল, একটাকে হচ্ছে সেমি ফিনিশ গুড, এফএস গুড, বা সেমি ফিনিশ গুড, বা বা যেটাকে বলে ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি। আর একটা হচ্ছে ফিনিশ গুড ইনভেন্টরি, আর একটা হচ্ছে স্পেয়ার পার্টস, আর একটা হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল বা প্যাকিং ম্যাটেরিয়াল ইনভেন্টরি। আর আরেকজন যেটা বলেন ইম্পোর্ট স্টেজে যেটুকু ইম্পোর্ট ইন ট্রানজিট আছে, ওইটা আমরা ওই অংশটার খরচটা ধরে নিব হচ্ছে র মেটেরিয়ালের ভিতরে ধরে নিব আপাতত, ফর মানে ইনভেন্টরি ক্যালকুলেশন। কিন্তু ওটা আবার সেপারেট লেজার থাকবে, এটা লেজার আলাদা। যাই হোক, এখন দেখেন, সুরঞ্জয় দে, আপনি একটু মিউট করেন, হ্যাঁ। এখন দেখেন, আমি গত পিরিয়ডে, এটা একটা 1 মাসের ইনভেন্টরি, এটা 30শে এপ্রিল, তাহলে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল হচ্ছে আমাদের ডেট। তো আগের পিরিয়ডে কিছু প্রোডাক্ট পার্শিয়াল কমপ্লিট ছিল, এটার নাম কি? কি নাম? এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে আমাদের এপ্রিলের 1 তারিখে ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি ছিল 2000 টাকা। আচ্ছা, এপ্রিল মাসে নতুন করে র মেটেরিয়াল আমরা আনলাম প্রোডাকশন ফ্লোরে বা শপ ফ্লোরে, এটাকে প্রোডাকশন ফ্লোর বলে অথবা শপ ফ্লোর বলে, 28,000 টাকা। এর সঙ্গে ডাইরেক্ট লেবার, অর্থাৎ আমাদের যে ওয়ার্কাররা কাজ করছে, সেই ওয়ার্কারদের খরচ হচ্ছে 49,000 টাকা। এর সঙ্গে তাহলে এটা গেল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে কি কি আছে? ইনডাইরেক্ট ফ্যাক্টরি লেবার 6,500। ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনটা কিসের বলেন তো? মেশিনারিজ। এই ডেপ্রিসিয়েশনটা শুধু মেশিনারিজ না, এটা ফ্যাক্টরি রিলেটেড যত আছে, ফ্যাক্টরি মেশিনারিজ, ফ্যাক্টরি শেড। জি, ফার্নিচার আছে রিলেটেড যা আছে স্যার। হ্যাঁ, মানে ফ্যাক্টরিতে যত কিছু আছে, সব। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং হেল্প করে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কাজে লাগে, সেই ধরনের ফার্নিচার, ফিকচার, এস্টাবলিশমেন্টের ডেপ্রিসিয়েশন। ফ্যাক্টরি ইউটিলিটি, ইউটিলিটির ভিতরে গ্যাস, পানি, তারপরে ইলেকট্রিসিটিটা থাকে। ফ্যাক্টরি মেনটেনেন্স। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে ছোট ছোট ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে, যেমন আমরা যখন শার্ট বানাই তখন শার্টের বোতামটাকে আমরা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে পারি। অথবা শার্ট যখন যেখানে গার্মেন্টস কোম্পানি সুতাটাকে সেলাই করে, যে সুতা, ওটাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলা যায়। বা শার্টের যে প্যাকিং করে, প্যাকিং ম্যাটেরিয়ালটাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলা যায়। যাই হোক, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, অন্য হেড অফিসের কোনো খরচ না, অনলি সব তো চলে গেছে আপনার লেবারের ভিতরে, সব চলে গেছে। আর
ফ্যাক্টরি ম্যানেজার বা R&D ম্যানেজার এদের খরচ। তো এইগুলো যোগ করে সবকিছু নাম দিলাম একসাথে ফ্যাক্টরি ওভারহেড। এই যে ফ্যাক্টরি ওভারহেড, তাহলে স্যার প্রশ্ন করবো? বলেন। স্যার এই যে আমার এখানে একটু প্রবলেম যে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি আমরাও যেটা করি স্যার, এইটা একটু বলা যাবে যে কোনটা কোনটা, যেমন আমরা ফ্যাক্টরি ম্যানেজার, তারপরে একটু হায়ার লেভেলের অফিসার, এগুলো আমরা নিয়ে যাই। হায়ার লেভেল অফিসার কোথায় বসে, কি করে? হায়ার লেভেল অফিসার না, স্পেসিফিক বলতে হবে। যেমন স্যার ওই ফ্যাক্টরির মধ্যে আমরা ওয়ার্কার ছাড়া দেখা হ্যাঁ, গেছে সুপারভাইজারে ধরি, কিন্তু দেখা গেছে যে অফিসার লেভেলে যারা আছে, তারপর ম্যানেজার, এদেরকে আমরা এখনো পর্যন্ত ওই অফিসার হিসাবে নিয়ে নেই আর কি, ওইটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড দেখাই না স্যার। এইটা কি একটু ক্লিয়ার করা যাবে? না ওটা তো মানে আপনি ভাই বুঝতেছেন, আপনারা ভুল করলে তো ভুল করছেন। ফ্যাক্টরি লেভেলে আপনারা ভুল করতেছেন, সেটা তো আমার ইস্যু না। আমার ইস্যু হচ্ছে দুইটা ভাগ, খেয়াল করেন। জি স্যার। এখানে এখানে তাদের এখানে লেয়ার ছোট, শুধু ডাইরেক্ট, এই যে দেখেন ডাইরেক্ট লেবার, এই যে ডাইরেক্ট লেবার মানে যত রকম ব্লু কলার, এরা ওই ডেফিনেশনে ধরেন সুপারভাইজার টুপারভাইজার লেবার টেবার সব এখানে ঢুকছে। আর তাদের কথা অনুযায়ী যারা হোয়াইট কলার মানে ফ্যাক্টরিতে হোয়াইট কলার, শুধু ফ্যাক্টরি ম্যানেজার ধরছে। আমাদের বাংলাদেশের কনটেক্সটে এখানে কি কি হইতে পারে? ফ্যাক্টরি ম্যানেজার হইতে পারে, R&D ম্যানেজার হইতে পারে, ফ্যাক্টরিতে একটা HR বসতে পারে, ফ্যাক্টরিতে একটা অ্যাডমিন বসতে পারে, বড় জোর এটা। তাহলে যারা লেবার বা যত রকম প্রোডাকশন রিলেটেড ডাইরেক্ট চলে যাবে ডাইরেক্ট লেবার, আর একটা আছে ইনডাইরেক্ট লেবার কিছু থাকতে পারে, সেটা চলে যাবে ফ্যাক্টরি ওভারের ভিতরে। আর আপনার যত ফ্যাক্টরি রিলেটেড যারাই হোক, সেটা সে অফিসার হোক আর যাই হোক, ফ্যাক্টরির যদি জিএমও বসে তার খরচ এখানে আসবে। কারণ ওর ওর খরচটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে পিরিয়ড কস্ট আর প্রোডাক্ট কস্ট, অর্থাৎ প্রোডাক্টের ভিতরে যেটা চার্জ করবো এটাকে হলো প্রোডাক্ট কস্ট বলে। ম্যানুফ্যাকচারিং রিলেটেড যত খরচ সেটাকে আমরা প্রোডাক্ট কস্ট হিসেবে এখানে চার্জ করে দিব। আর হেড অফিসে যারা বসে, সেলসে যারা বসে, ওদেরগুলো কখনো এখানে আসবে না, তাদেরগুলো আসবে হচ্ছে আফটার জিপি। এই খরচগুলো সব যায় জিপির ভিতরে, মানে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে এগুলো যায়। কারণ আপনি কি করেন আমি জানি না, আপনারা রং প্র্যাকটিস করে রং স্যার আমার প্র্যাকটিস করেন। এইটাই জানার ছিল স্যার। হুম। আপনার কাছ থেকে আমি এইটাই জানতে চাইছিলাম যে কোনটা কোনটা স্যার যাবে আর কি, আমাদের তো একটু ভুল আমরা করে নিয়েছি, আমাদের ফ্যাক্টরিটা একটু অজর হলো। হ্যাঁ, হ্যাঁ, জি আপনার জি। কাছ থেকে এইটাই আমি জানতে চাচ্ছিলাম স্যার, যে কোনটা কোনটা, তাহলে আমি এইটুকুই বুঝতে পারি যে ম্যানুফ্যাকচারের সাথে যারা যারা জড়িত আছে, ফ্যাক্টরি জি লেভেলে যারা জড়িত আছে, তাদেরকে আমি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে নিতে পারি। জি 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 জি। আর বাদ বাকি আমি সবগুলাকেই ওই ইয়েতে নিতে পারি। হ্যাঁ, জি জি, আপনার থ্যাংক ইউ সেলস স্যার। অ্যাডমিন, সেলস অ্যাডমিন, হ্যাঁ এখানে সেলস অ্যান্ড অ্যাডমিন, থ্যাংক ইউ সেলস স্যার। এর অ্যাডমিন বা অনেকে অনেকে সেলস ডিপার্টমেন্ট আলাদা করে, অ্যাডমিন আলাদা করে, তারপর হচ্ছে HR এর কস্ট আলাদা। বাট নর্মালি ইনকাম স্টেটমেন্টে আমরা দেখতে পাই যে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আপনার জিপি পাই, জিপির পরে মূলত ম্যানুফ্যাকচারের মানে সেলস এন্ড মার্কেটিং এর একটা খরচ দেখানো হয়, ওইখানে সেলস এর লোকজনের খরচ ঢুকানো হয়, মার্কেটিং এর লোকজন। আর HR অ্যাডমিন মিলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার এক জায়গায় যায়, হ্যাঁ, এবং ফাইন্যান্স টাইন্যান্স সব সব অ্যাডমিনে যায়। সো যাই হোক, এইটা এইটা আমরা পেলাম, থ্যাংক ইউ ভাই। তো এইটা পাওয়ার পরে তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই কটা যোগ করে, এই কটার কলাম, এই 6,500 থেকে 4,000 যোগ করলে হয় 2,000, 20,700। তাহলে এখানে এখানে মিন্টু হোসেন একটু মিট করেন ভাই। 28,000 টাকা, 49,000 টাকা, এই দুইটা প্লাস ওভারহেড হচ্ছে 20,700 টাকা। এই তিনটা যোগ করে আমি কেন আজকে মিউট করতে বলছি, আমার আপনারা মিউট না করলে জোরে কথা বলতে আমার গলার অবস্থাটা নেই, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, রোজার দিন প্লাস গলা পুরোটা ভাঙা। তো যাই হোক, এই কটা যোগ করলে এখানে চলে আসে হচ্ছে 97,700। তাহলে খেয়াল করেন এই পিরিয়ডে অর্থাৎ এপ্রিল, এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা এপ্রিল না, আমরা পুরো মাসে পুরো বছর করব। তাহলে ফার্স্ট অফ জুলাই থেকে তো জুন 30 হবে। তাহলে এখানে আসবে জুলাইয়ের 1 তারিখের ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাহলে এইটা আমরা পেলাম। এইটা তাহলে আমরা পেয়ে গেলাম, খেয়াল করেন এইটা হচ্ছে বছর মাসের শুরুতে, আপনারা বছর করলে বছরের শুরুতে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা রাখবেন, আর এই পিরিয়ডে যা করেছেন এইখানে আসবেন। তাহলে টোটাল দুইটা যোগ করে আমরা নাম দিব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। খেয়াল করছেন? আচ্ছা, এবার আসেন, এইটা তো গেল হচ্ছে এই এইটাতে গেল হচ্ছে আপনার উম, আহ, ইয়ে এখন দেখেন এরপরে এই পিরিয়ডেও কিছু এই খরচের দেখবেন যে কিছু কিছু খরচটা টোটাল হয় নাই, পার্শিয়াল, গতবার যেমন কিছুটা পার্শিয়াল ছিল, এগুলো সবকিছু দেওয়ার পরে কাউন্ট করে দেখবেন যে আমার 500 ইউনিটের পুরোটা কমপ্লিট হয় নাই। তাহলে
এই খরচ থেকে 500 ইউনিটের খরচটা বাদ করে আলাদা আপনি এখানে লিখে রাখবেন যে লেস ওয়ার্ক ইন প্রোগ্রেস 30 এপ্রিল, মানে এটা ফিনিশ হয় নাই। তাহলে ফিনিশ হয়েছে কতটুকু? ফিনিশ হয়েছে হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস কারেন্ট পিরিয়ডের টোটাল খরচ থেকে যোগ করে বিয়োগ দিবেন ক্লোজিং এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং এ যেটা কমপ্লিট হয়নি এরকম খরচগুলো বাদ দিয়ে এটা আলাদা ইনভেন্টরি হেডে যাবে। কিন্তু কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার যেটা, এইটা হবে 96,600। সোহেল, এমডি সোহেল, মিউট করেন প্লিজ। শুক্রবার ছুটির দিনে আপনার বাসায় আছেন, বাচ্চা কাচ্চা শব্দ শোনা যায়, আপনাদের ফ্যামিলি মেম্বারদের কথা শোনা যায়, এটা ভদ্রচিত হয় না। এটা আপনার একজন ক্লাসের শুরুতে শুনছিলাম একজন তার ওয়াইফ কোনো কথাবার্তা বলছে, এটা শোনা যাচ্ছে। এটা একটা কার্টসি যে আমরা এতগুলো লোক ক্লাস করছি, প্রায় 50-এর মতো, বা 50 না 55 জন লোক, আমরা যদি একজন আনমিউট হয়ে এই ডিস্টার্বটা করি তাহলে সবার ডিস্টার্ব হয়, এবং আপনাদের নিজেদের ভদ্রতা বোধের এটা কিন্তু সমস্যা হয়। আপনারা পাইলে এই যে আহসান হাবিব মিউট করে দেন কাইন্ডলি, দরকার নেই আপনারা আনমিউট থাকেন না। আমি আর কোনো কোশ্চেনও করবো না, কারণ আপনারা মিউট আনমিউট যেহেতু পাচ্ছেন না, অনেকেই, অনেকেই না কয়েকজন, এই দু একজনের কারণে সবাইকে আমি মিউট হইতে রিকোয়েস্ট করি। কারণ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। জি, কি বলছেন? না, কথা মাঝখানে শোনা যায় না স্যার, ক্লিয়ার আর কি, এখন শুনতে পাচ্ছি। অন্যেরা আমরা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ওই আমরা তো, শুনতে পাচ্ছি স্যার ক্লিয়ার, উনি হয়তো জি হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছেন ক্লিয়ার না। শোনা যাচ্ছে, আমরা ক্লিয়ার শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। ভাই, স্যার, আমরা শুনতে জি পাইছি। স্যার, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে প্লিজ মিউট করেন। তাহলে যার ইন্টারনেটের সমস্যা, আমার ইন্টারনেট স্টেবল, ব্রডব্যান্ড কানেকশন, আমারটা কোনো অসুবিধার কথা না। আপনারা মিউট করে রাখেন কাইন্ডলি, যদি না শুনতে পারেন আপনাদের ইন্টারনেট সমস্যা, তাহলে পরবর্তীকালে রেকর্ডেড দেখেন। এই যে হাসান হাবিব ভাই একটু মিউট করে রাখেন, কারণ কেউই আনমিউট করেন না। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা পেলাম। আমরা এটা হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং। এখনো কিন্তু কস্ট অফ গুড সোল্ড আসেনি, খেয়াল করেন। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখেন আমি কত ডিটেইলে ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি। আমরা এটা যেটা পেলাম এটার নাম হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড। বাট তাহলে কস্ট অফ গুড সোল্ড কই? এখনো তো কস্ট অফ গুড সোল্ড পাইনি। এই কস্ট অফ গুড সোল্ড কিভাবে বের করতে হয় বলেন তো ভাই, দেখি কে বলতে পারবেন? একজন আনমিউট হয়ে স্যার বলেন। স্যার এই যে ওপেনিং ফিনিশ গুডস হচ্ছে গিয়ে অ্যাড করে আবার লেস হচ্ছে গিয়ে ক্লোজিং ফিনিশ গুডস হচ্ছে গিয়ে লেস করতে হবে স্যার, তাহলে আমরা কত গুডস পাবো স্যার। থ্যাংক ইউ মাহমুদুল হক, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং ইনভেন্টরি পেয়েছি, তাহলে ফিনিশ গুডের নিশ্চয়ই কিছু ওপেনিং ইনভেন্টরি আছে। তাহলে এইখান থেকে আমরা যেটা করব, ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম যে ওপেনিং ফিনিশ গুড ছিল এপ্রিল মাসে 10,000 ইউনিট, তাহলে 10,000 ইউনিট আমি লিখব যে ওপেনিং ফিনিশ গুড ইনভেন্টরি 10,000। তার সাথে যোগ করব হচ্ছে আপনার এই যে আপনার এই 96,000 আমরা যোগ করব, ঠিক আছে? তো তাহলে কি করবো, ওই যে ওনার কথা অনুযায়ী ধরলাম ওপেনিং ইনভেন্টরি আছে হচ্ছে কত, আপনার 10,000, আমরা এটা 10,000 লিখলাম। তার সাথে যোগ করব হচ্ছে এইখান থেকে যেটা পেলাম, তাহলে ডিউরিং দ্য ইয়ার প্রোডাকশন পেলাম 96,000 আপনার 600, 96,600, ঠিক আছে? ওকে, বিয়োগ দিব, এটা পেলাম, তাহলে কত হইলো আমাদের? আমাদের 96,600 যদি হয় তাহলে আমাদের, সরি 600, তাহলে এখানে হবে 1,06,000। খেয়াল করেন, 1,06,600 হচ্ছে ফিনিশ গুড, এটাকে বলে গুডস অ্যাভেলেবেল ফর সেল। বিয়োগ দিব, বিয়োগ দিব ক্লোজিং, ক্লোজিং এফজি ফিনিশ গুড, ক্লোজিং এফজি ধরলাম 6,000 ইউনিট ক্লোজিং থাকলো। হ্যাঁ, তাহলে 6,000 যদি থাকে তাহলে বাদ দিয়ে আমরা পাবো কত? 1,06,000। এই 1,06,000 হচ্ছে আমার, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটাকে বলবো কস্ট অফ গুডস সোল্ড, সিওজিএস। বোঝা গেল ভাই? না, স্যার এই যে প্রথমে আমরা ওয়ার্ক ইন প্রসেসে এপ্রিল অনে 2,000, এটা কি টাকা না ইউনিট? টাকা, টাকা, সব টাকা, এখানে সব টাকা। হ্যাঁ, টাকা এখানে এখানে স্যার, তাহলে আমরা এখানে 10,000 কেন নিলাম স্যার? কোনটা 10,000 টাকার ছিল? এখানে না, ওপেনিং 10,000 টাকার ছিল এটা। এটা তো, এখানে তো দেখাচ্ছে স্যার 2,000 টাকা। না এটা তো ভাই অন্য, এটা তো ওয়ার্কিং আপনি, এটা অন্য জিনিস। এটা আমি এটা এটা দেখালাম ও নতুন। ওয়ার্ক ইন প্রসেস, সরি। ওটা তো, এটা তো ফিনিশ গুড, এটা হচ্ছে ওপেনিং। আমি তো ধরলাম ওপেনিং এফজি, ওপেনিং এফজি ব্যালেন্স, ঠিক আছে এটা? ওকে ভাই, হুম, ঠিক, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে।
তাহলে দেখেন কত চমৎকার করে আমরা সিওজিএসটা বা সবকিছু বুঝলাম, কিন্তু আমরা এখনো আইএস 2 কিন্তু দেখিনি। তাহলে আইএস 2 আমরা এখন দেখি যে হোয়াট ইজ আইএস 2। আমরা আমরা আইএস 2 দেখবো, ঠিক আছে। স্যার এইটার সাথে কি একটু কনস্ট্রাকশন বেজ যেগুলো বিজনেস আছে, ইপিসি হুম। রিলেটেড আর কি, ওইগুলো কি স্যার মানে একটু ওইটা একটু ওইটা আমার চমৎকার করে গত এরকম একটা সেশনে, আপনাদের মতো একটা সেশনে একজন রিকোয়েস্ট করছিল যে ইয়ে করেন স্যার আমাদের একটু দেখান। আমি সেটা নিয়ে আলাদা একটা চমৎকার আলাদা ক্লাস নিয়েছিলাম। সেটা এরকম অল্প সময় হবে না, আমি ওইটা রেকর্ডটা আপনাদের দিচ্ছি, আমি নোট রাখতেছি। কনস্ট্রাকশনের একটা ইয়ে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আচ্ছা। স্যার আমরা কিন্তু বেসিক্যালি একটু অন্য গ্রুপের, আমাদের আসলে শেয়ার করা হবে কিনা, আমরা ওই যে হ্যাঁ, অ্যাডভান্স সবই আগে। সবই শেয়ার করো, সবই আমি জানি। জি আমাদের স্যার। কোনো কিছুই মিস যায় না। আপনার দুই গ্রুপ আমরা আছে এখানে, আমরা আইএসআইএফআরএস এর ডিপ্লোমা, যেটা একই গ্রুপ, ক্লাস কিন্তু একসাথে। কারণ শুক্রবার এই ছুটির দিন তো একাধিক টাইমও তো নাই, মানে খেয়াল করেন এখন কিন্তু ইন্টারেস্টিং টাইমটা কি, রমজান। তার মানে আমরা অন্য ওয়ার্কিং ডে গুলো সন্ধ্যার পরে এসে ইফতারি পরে তারাবি পড়ি, ওই সময় সম্ভব না। শুক্রবারে আজকে একই সাথে মধ্যে 8টা 10টা ক্লাস চলতেছে। আর আমি যে ক্লাসগুলো নেই সাধারণত, আমি চাই যারা স্টুডেন্টদের রিকোয়েস্ট থাকে যে আইএসআইএফআরএস রিলেটেড যতগুলো কোর্স আছে আমাদের, একটা হচ্ছে পিওর আইএসআইএফআরএস এর ডিপ্লোমা, একটা আছে আইএসএ, তারপরে আইএসএ এর উপর একটা ডিপ্লোমা কোর্স, আর হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটার সবগুলোর ভিতরে আইএসআইএফআরএস রিলেটেড কমন কোর্সগুলো আমি নিয়ে থাকি। এবং এটা আপনাদের অনেক ভালো লাগবে আমি জানি, এই কারণে কিন্তু একসাথে করি। আর খুব অল্প স্টুডেন্ট হলে আমার ভালো লাগে না। ধরেন আজকে ক্লাসটা নিয়ে যথেষ্ট ঝামেলা হচ্ছে, বাট আমি এনজয় করতেছি কারণ খুব প্র্যাকটিক্যাল লাগছে। তো আপনাদের প্রত্যেকটা মানে যে সেশন আছে আপনাদের সেশনে এটা দিয়ে দেওয়া হবে, গত ক্লাসেও দেওয়া হয়েছে। আর এখানে জারিফ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ওনাদের এই কনসার্নটা একটু মাথায় রেখে নে। জি, ওকে ওকে স্যার। সবগুলোর জন্য প্রপারলি যায়। স্যার ঠিক আছে, জি বলেন। স্যার আপনার এনজয়ের জন্য 2 মিনিট একটু বলতেছি স্যার। জি। আপনার এই ক্লাসের জন্য আমরা মুখিয়ে থাকি স্যার, বসে থাকি অনেক, যে আপনি কখন কোন দিন ক্লাস নেবেন। কারণ আমি প্রায় থার্ড সেমিস্টারে, তো হুম। আমরা তখন চিন্তা করতাম যে শফিক স্যারের ক্লাসটা জানি কখন পাবো, কোন দিন পাবো। আমি আগে থেকেই সাজ্জাদ ভাইকে ফোন দিতাম, সাজ্জাদ ভাই আমাকে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন, ওই দিন মিস হবে না। আপনার এনজয়ের জন্য বলতেছি স্যার, আপনি তো 55 জন, আরো হুম। বেশি হওয়ার কথা শুক্রবার বলে। কারণ জি। আপনার ক্লাসের জন্য আমরা প্রত্যেকে বসে থাকি, যে থ্যাংক ভিজুয়ালাইজেশনে ইউ আপনার ভাই। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এবং আইএস আপনার কাছে যেভাবে বুঝবো, হুম। আমি আরো আরো দু এক জায়গায় যে পড়ি নাই তা না, আমি ওটা বুঝতে আমার অনেক সমস্যা হয়। আপনাকে কোয়েশ্চেন করা যায়, আপনার থেকে নেওয়া যায়, আপনি দিতে আগ্রহী। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। আমি আপনার এই যে ফিডব্যাক, এই ফিডব্যাকে হচ্ছে এখন মনে হয় যে সব কষ্ট দূর, মানে আরো 2-3 ঘন্টা চালানো যাবে। থ্যাংক ইউ। স্যার না এটা আপনার কাছ হচ্ছে। থেকেও আমি ফিডব্যাক পাইছি। আমি হুম। 1 মিনিটে একটু শেষ করি স্যার। আপনার কাছ জি। থেকে আমি ফিডব্যাক পাইছি, আমি যখন এই ভিজুয়ালাইজেশনে ঢুকি। হুম। আমি অ্যাকাউন্টসের না, আমি আরেকদিন বলছি যে আমি অ্যাকাউন্টসের ছিলাম না, আমি ছিলাম হলো সাপ্লাই চেইনের। জি। তো অ্যাকাউন্টটা যে কোনো কারণে একটা লোকের অপমানের কারণে বুঝতে আসছিলাম, তো তখন যখন বুঝলাম, এখন সেই লোকটাকেই আমি প্রশ্ন করতে পারি সাপ্লাই চেইন থেকে যে এইটা আপনি করেন নাই, এইটা আপনার আইএস অনুযায়ী হয় নাই, হুম। আমি বলতে পারি এখন। তো তখন এমডি আলহামদুলিল্লাহ। লেভেলে যখন বলা হয়, তখন আমাকে একদিন বলতেছিল যে শাকিল সাহেব আপনি এমবিএ করছেন ঠিক আছে, কিন্তু আপনি এটা জানলেন কিভাবে। তখন আমি বললাম যে স্যার এরকম এরকম একটা কোর্স করছি, আপনি হুম। আমার 2টা ক্লাস দেখেন। হুম। তো আপনার ক্লাস, আপনার থেকে, আপনার বিট সলিউশন থেকে আমরা এটা পাইছি, মানে জোর গলায় কথা বলার কনফিডেন্স পাইছি। থ্যাংক ইউ আপনার ভাই। থেকে স্যার থ্যাংক বড় ইউ। ফিডব্যাক আমরা পাইছি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। সো আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। জি ভাই, আমার একটু কিছু বলার ছিল বলেন প্লিজ। যে আপনার কাছ থেকে আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনটা শিখতেছি, এটা তো একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করা আছে যেটা আপনি আমাদেরকে বুঝাই বলতেছেন। জি। এটা কিন্তু আসলে অলমোস্ট আমরাও যদি নিজেরা একটু নিয়ে নোটগুলোর সাথে চেক করি আমরাও বুঝতে পারতাম। হুম। এখন আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে কি, এই ডাটাগুলো তো আসছে ট্রায়াল ব্যালেন্স থেকে। হুম। আপনি যদি আমাদের একবারে ট্রায়াল ব্যালেন্স থেকে আরম্ভ করে শিখাইতেন, আমাদের মনে হয় আর একটু উপকারটা বেশি হতো। আচ্ছা, ওইটা কিন্তু ভাই, ওইটা ওই লেভেলের যেটা, এটা আর একটা কোর্স ছিল, সেটার নাম হচ্ছে আপনার এইখানে আমাদের দেখেন আপনার 10টা ক্লাস, হ্যাঁ
10টা ক্লাসে আপনার আপনি কন্টেন্টটা দেখেন, আপনি কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে আইএস আইএফআরএস রিলেটেড। এখন প্রিপারেশন যিনি করেন তাহলে তো আরো আগে দিয়ে শুরু করতে হয়। কি শুরু করতে হয় আমাদের হচ্ছে আপনার জার্নাল থেকে লেজার, ওইটার নাম ছিল হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বা এরকম একটা নামে। এই যাই পদ্ধতি হোক, এটা আমি বললো হ্যাঁ এইভাবে হবে না দেখে হ্যাঁ, না বুঝতে পারছি, জি জি তারা এসে জি জি। ঠিক আছে, আপনারা একটু মিউট করেন, আমি বলতেছি। তো যেটা বলছিলাম ভাই, আপনি যেটা বলছেন ওইটার জন্য আপনি আহ, আমি ওই আমার ইয়েতে একটা প্লে লিস্ট আছে, সেখানে দেখবেন প্রিপারেশন, সরি এটা মনে হয় প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বা এরকম নামে, সেখানে জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স শিট করা আছে এক। আর এই ক্লাসের ভিতর একটা ক্লাস রাখবো, সেটা হচ্ছে আমাদের ওই আমার সাথে যে অ্যাকাউন্টস প্রিপেয়ার করে, আমি তো অনেকদিন নিজে প্রিপেয়ার করি না, সমস্যা কি জানেন, আমি লাস্ট 15 ইয়ার্সে নিজে অ্যাকাউন্টস প্রিপেয়ার করি না। একটু মিউট করুন ভাই। তো আপনাদের একজন আমার যে অ্যাকাউন্টস প্রিপেয়ার করে, জসিম সাহেব একটু মিউট করেন ভাই। হুম। তো যেটা বলতেছিলাম যে আপনার লাস্ট ভাইয়ের কোশ্চেন আর কোশ্চেন করে না, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওই একটা ক্লাস রাখবো যেখানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স থেকে আপনার কিভাবে আসছে এটা দেখানোর জন্য। কিন্তু আপনি যদি এখন বলেন যে স্যার এক্সেলে আপনি একটা করেন, সেটার জন্য হয়তো সৎখানেক ক্লাস যদি হয় তাহলে আমি ভালো করে করতে পারবো। কিন্তু এই ক্লাসটার মূল উদ্দেশ্য আপনার ক্লারিক্যাল, যে আপনি যেটা জানতে চাচ্ছেন, ক্লারিক্যাল জিনিস করার বহুত লোক আছে, কিন্তু আমি যেরকম আপনার কনসেপচুয়ালি প্রত্যেকটা জিনিসের ডিটেইল বলতেছি, এইটা আপনি নেওয়ার চেষ্টা করেন। আর যদি ওই ক্লারিক্যাল ওই জার্নাল এন্ট্রি লেভেলের শিখতে হয় তাহলে আরেকটু নিচের লেভেলের কোর্স আছে। আমি আমার টিমকে বলবো যে ওরকম যদি কোনো কোর্স অফার করে আপনাকে প্রয়োজনে একটু ডিসকাউন্ট দিয়ে ওখানে ভর্তি করবে। কিন্তু এই ক্লাসে এটা পাবেন না, শুধু একটা ক্লাস পাবেন আমার সাথে। একটা আমার বিশ সলিউশনে একজন সিএফও লেভেলে আছে যিনি হচ্ছে অ্যাকাউন্টস প্রিপেয়ার করে, উনি একটা সেশন নিবে, বাট এর বাইরে আপাতত সম্ভব না। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আর ক্লাসে তো লিমিটেশন আছে, কন্টেন্ট দেখে ভর্তি হয়েছেন, কন্টেন্টে দেয়া আছে হ্যাঁ আমরা কি কি করবো, আইএস ধরে ধরে করবো। সো সবকিছুই কিন্তু যা করানো হচ্ছে, আমি আমাদের যে কমিটমেন্ট, আপনাদের যে এইখানে যে শীটটা দেয়া না ভাই, আপনি একটু জিনিস একটু বলি। আমার তারপরও স্যার আমি একটু বলি স্যার, যদি ট্রায়াল ব্যালেন্স থেকে একটা ক্লাস আপনি নেন আমাদের জন্য ভালো হবে স্যার, এটা আসলে আরে দরকার দেখি, আমার। এটা এটা আমি এখনই বলতে পারছি না, দেখি যাই হোক। এখন দেখেন এইখানে কিন্তু আপনারা যারা ভর্তি হয়েছেন এইখানে কিন্তু কন্টেন্টে কোথাও লেখা নেই ট্রায়াল ব্যালেন্স। এখানে কিন্তু আইএস ধরে ধরে, রিলেটেড আইন ধরে ধরে আমরা ডিসকাশন করব। এবং আমি এই কোর্সের অনেক দিন নিয়ে, আজকে ষষ্ঠ ব্যাচ, হ্যাঁ। তো যাই হোক, আমি ওইটা ট্রাই করতে পারি, বাট দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট, এবং ওটার জন্য আমার প্রিপারেশন নিতে হবে। আমাকে একটা ট্রায়াল ব্যালেন্স থেকে আবার কি সমস্যা সেটার জন্য একটা ফিজিক্যাল ক্লাস নেওয়া লাগতে পারে। কারণ অনলাইনে আমি কোথায় ট্রায়াল ব্যালেন্স রাখবো, সেখান থেকে কোথাও পোস্টিং দিব, এটা এই জটিলতা আছে। যাই হোক, এটা ঠিক আছে। তো আমরা এখন আমরা ডিসকাশনে থাকি, আমরা আর অল্প সময় ক্লাস পাবো। তো আপাতত আজকের মতো ক্লাস কোশ্চেন না করি। আহ, অনেক ধরনের ডিসকাশন আমরা করলাম। তো আইএস 2 যেটা মূলত, আইএস 2 একটা স্কোপ আমরা একটু দেখি। সেটা হচ্ছে আইএস 2 একটা ইনভেন্টরির ডেফিনিশন হচ্ছে, প্রথম আইএস 2 যেটা, এটা কি বলেন তো, এটা ইনভেন্টরি ইজ এ কস্ট অর এ অ্যাসেট। আর অ্যাসেট যদি হয় সেটা কি কারেন্ট অ্যাসেট নাকি নন কারেন্ট অ্যাসেট, কেউ একজন বলবেন? কারেন্ট অ্যাসেট স্যার। কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট। আচ্ছা, কারেন্ট এটা অ্যাসেট স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে ইনভেন্টরির। যে কোনো আইএস এর তিনটা চারটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রথমে আমরা বলি এটা রিকগনিশন। প্রথমে আমরা ইনভেন্টরিকে রিকগনাইজ করি অ্যাজ কারেন্ট অ্যাসেট, মানে আমরা এই যে র মেটেরিয়াল। তারপরে এটাকে বছর শেষে বা পিরিয়ড শেষে আমরা একটা ভ্যালুয়েশনে যাই। এই যে আমরা প্রথমে হচ্ছে রিকগনাইজ করি, রিকগনাইজ করে একটা মেজারমেন্ট করি যে কয় টাকার ইনভেন্টরি কিনলাম, ট্যাক্স ভ্যাট রিবেট পাবো কি পাবো না, কতটুকু খরচ যোগ হবে, এগুলো নিয়ে আমরা একটা অ্যামাউন্ট পাই, যে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন ভ্যালুয়েশন করি ইনিশিয়ালি। তাহলে আমরা প্রথমে রিকগনাইজ করি অ্যাজ অ্যান কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি। তারপরে এটাকে আমরা রিকগনাইজ করি, আহ, মানে রিকগনাইজ করার পরে এটাকে মেজারমেন্ট করি, ভ্যালু করি। পিরিয়ড শেষে আর একটা ভ্যালু হয়, এটাকে বলা হয় সাবসিকুয়েন্ট সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। তখন আমরা দেখি যে ইনভেন্টরি একটা পোর্শন চলে যায় সিওজিএস এ। কিভাবে যায় সেটা আমরা দেখলাম, এই যে এইভাবে যায় এই প্রসেসে। মানে প্রথমে শুরু হয় র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুড, এইভাবে এটা আমরা দেখেছি। আর একটা অংশ যায় যেটা রেস্ট ওভার, মানে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরিটা যায় ব্যালেন্স শিটে। এই ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করার জন্য মূলত মেথড আছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেটা লিফো ছিল, এটা লিফো বন্ধ হয়ে গেছে, আইএসবি আসার পরে লিফোটাকে বন্ধ করছে, এটা নাই।
আইএসবি আসার পরে লিফোটাকে লাল করা মানে ক্রস, এটা প্রোহাবিটেড। লিফো এখন আর আমরা, যখন আইএএসসি ছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, তখন লিফো অ্যালাউড ছিল। মানে এটা 2000 সালের পর থেকে আর লিফো ইজ নট অ্যান লিগ্যাল ভ্যালুয়েশন মেথড অ্যাজ পার আইএস 2। লিফো বন্ধ। তাহলে কি কি আছে? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ওয়েটেড অ্যাভারেজ আছে, আর একটা আছে লোয়ার অফ কস্ট অর মার্কেট। হ্যাঁ, বোঝা গেল? এখন আমরা, জি, এখন লোয়ার অফ কস্ট অর মার্কেটের ভিতরে একটা টার্ম আছে নেট রিয়েলাইজেবল ভ্যালু। নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে কি, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলি। ইনভেন্টরি খেয়াল করেন, ইনভেন্টরি মানে কি? ইনভেন্টরি মানে হেল্ড ফর সেল ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস। তার মানে একজন, সিম্পল একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে একটা ফার্নিচারের দোকান, তিনি ফার্নিচার কিনে কিন্তু বাসায় ইউজ করার জন্য না, বা অফিসে ইউজ করার জন্য না, উনি ইনভেন্টরি কিনেন, উনি কিনবেন, বিক্রি করবেন। এইটাকে বলে হচ্ছে অর্ডিনারি কোর্স অফ বিজনেস। খেয়াল করেন, এটাকে বলে অর্ডিনারি কোর্স অফ বিজনেস, এটাকে বলে অর্ডিনারি কোর্স অফ বিজনেস। ঠিক আছে? তো অর্ডিনারি কোর্স অফ বিজনেস হচ্ছে, আমরা বুঝলাম যে এইটাকে বলা হয় যেটা আপনার কিনবে ফর বিক্রি, বাই ফর সেল, এটাকে বাই করবে, বাই ফর সেল, এটাকে বলা হয় হচ্ছে ইনভেন্টরি। এখন কোশ্চেন হচ্ছে যে, তাহলে যিনি, আমরা যে কিনতেছি, আবার অফিসের একজনের জন্য ইনভেন্টরি, একটা ফার্নিচার শপের জন্য ইনভেন্টরি, কিন্তু আমি আমার অফিস সিএ ফার্ম, শফিকুল আলমান কোম্পানি, অথবা আমাদের হচ্ছে শফিকুল আলমান কোম্পানি, অথবা আমাদের এই কি বলে, আপনার ফার্ম বা বিশ সলিউশন, সেইখানে যখন ফার্নিচার কিনতেছি, তখন এটাকে আমি আবার ধরতেছি কোনটা? তখন ধরতেছি হচ্ছে এই যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট আন্ডারে। খেয়াল করেন। অথবা আমি যখন একটা বিল্ডিং কিনে, মানে একটা রিয়েল এস্টেট কোম্পানির ইনভেন্টরি, মানে রিয়েল এস্টেট কোম্পানির জন্য আইএস 2, অর্থাৎ সে, তার কাজই হচ্ছে ছোট 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 বড় অ্যাপার্টমেন্ট বানায় বা কমার্শিয়াল স্পেস বানায়, বানায় বিক্রি করে, এটা তার জন্য ইনভেন্টরি। কিন্তু আমি এটা আমার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট হিসেবে আমি কিনে আইদার আইএস 16 আন্ডারে রাখতে পারি, অথবা আমি আইএস 40 আন্ডারে ইনভেন্টরি কিনে রাখতে পারি। হ্যাঁ, তো এইটা ডিপেন্ড করে কোনটার উপরে? ডিপেন্ড করে হচ্ছে কনটেক্সটের উপরে। ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পারলাম যে আসলে ইনভেন্টরি জিনিসটা এক একটা এক এক জিনিস। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন দেখলাম যে ইনভেন্টরি মানে হচ্ছে, যেটা হচ্ছে অর্ডিনারি কোর্স অফ বিজনেসে বিক্রি করবে, ইন প্রসেস অফ প্রোডাকশন মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখন এইটা করতে গেলে নেট রিয়ালাইজেবল ভ্যালু কেন লাগে? যখন আমি ফিফু করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তখন আমার শুধুমাত্র কস্টিং বেজ ইনভেন্টরি জানলে হবে, অর্থাৎ কত টাকায় কিনেছেন ওইটা জানলেই চলবে। ওয়েটেড অ্যাভারেজেও কয়টায় কিনেছেন, ওয়েটেড অ্যাভারেজ মানে কি? ওয়েটেড অ্যাভারেজ মানে হচ্ছে, ওয়েটেড অ্যাভারেজ মানে এরকম, ধরেন আমি আপনাদের বুঝাই দিই। সবাই, অনেকেই তো জানেন, বাট যারা জানেন একটু বিরক্ত হইতে পারেন যে স্যার এত ডিটেলে বলতেছে। ধরেন আপনি 100 ইউনিট কিনলেন, লেটস সে 100 ইউনিট কিনলেন 10 টাকা করে, তারপরে আরো 150 ইউনিট কিনলেন আপনার, আবার হচ্ছে 10 টাকা করে, তারপরে 200 ইউনিট কিনলেন, 200 ইউনিট কিনলেন হচ্ছে 11 টাকা করে। তাহলে খেয়াল করেন, ওয়েটেড অ্যাভারেজে গেলে কি হবে? এখানে আমি যোগ করব, এখানে 1000 করব, এখানে করব 1500, এখানে করব হচ্ছে 2200। হ্যাঁ, তো যোগ করে হবে হচ্ছে আপনার 700, আর এদিকে হবে 2000, 3000, না 4000, 4700। হ্যাঁ, 4700 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে কত ইউনিট আপনার? 200, 300, 450, এটা 450 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তো 450 দিয়ে ভাগ দিলে রাফলি ধরেন আপনার 10 টাকা 25 পয়সা বা 30 পয়সা আসবে। হ্যাঁ, এই যে মেথডটা করলাম, এটাকে বলে ওয়েটেড অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড। বোঝা গেল ভাই? ওয়েটেড অ্যাভারেজ বুঝলেন? স্যার বোঝা গেছে স্যার। ওকে ওকে, জি, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু এই যে করলাম যে আপনার এইটাকে, আমি একটু আগে যেটা বললাম যে এই এলসিএম, লোয়ার অফ কস্ট অন মার্কেট, এইটা কি? এইটা বোঝার জন্য আমাকে দেখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে নেট রিয়ালাইজেবল ভ্যালু, এটা হচ্ছে মার্কেট বেস। এলসিএম, লোয়ার অফ কস্ট, মানে আপনি ইনভেন্টরি ভ্যালুয়েশন করার সময়
স্টেট আওয়াই এই ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটও দেখবেন না, ওয়েটেড অ্যাভারেজ দেখবেন না, দেখবেন লোয়ার অফ কস্ট অর মার্কেট, মানে আপনার ইনভেন্টরি ভ্যালু কত টাকায় কেনা এটা আপনার কস্ট, আর মার্কেটে কত টাকা আছে এটাকে বলে মার্কেট। তাহলে এই মার্কেট এবং কস্টের ভিতরে লোয়ারটা নেবেন, কিন্তু এই মার্কেট মানে নর্মাল মার্কেট না, এই মার্কেট মানে হচ্ছে নেট রিয়ালাইজেবল ভ্যালু। নেট রিয়ালাইজেবল ভ্যালু মানে হচ্ছে এস্টিমেটেড সেলিং প্রাইস লেস estimated profit, estimated cost of completion and estimated cost of necessary market for sale। মানে সোজা কথা, আপনি একটা ইনভেন্টরির এনআরভি, নেট রিয়েলাইজেবল ভ্যালু, মানে ওখান থেকে ওই ইনভেন্টরি বিক্রি করার জন্য, ধরেন আপনি একটা ইনভেন্টরি মার্কেট ভ্যালু আছে 100 টাকা, ধরে নিলাম এটা বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যেতে হয়, অথবা আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, এই বাবদ 5 টাকা বাদ দিতে হবে। তাহলে 100 টাকা ইনভেন্টরি, এটাকে এই যে নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করার সময় মার্কেট খরচ মানে মার্কেটিং খরচের 5 টাকা বাদ দিতে হবে। আর কোনো কারণে যদি এটা ফিনিশ গুড না হয়, পার্শিয়াল হয়, কমপ্লিট, তাহলে কি হবে, যে 100 টাকার ইউনিট তৈরি করার জন্য খরচ হয় 70 টাকা, কিন্তু এখনো 10 টাকা বাকি আছে খরচ করতে, তাহলে তখন কি হবে, 100 টাকা মাইনাস মার্কেটিং খরচ 5 টাকা মাইনাস 10 টাকা আরো লাগবে টু কমপ্লিট দ্য ইউনিট, এই 10 টাকাও বাদ দিতে হবে। এইটাকে, এই ফর্মুলাটাকে বলে নেট রিয়ালাইজেবল ভ্যালু। তো নেট রিয়ালাইজেবল ভ্যালু আমরা বুঝলাম, ঠিক আছে, নেট রিয়ালাইজেবল ভ্যালুটা আমরা বুঝতে পারলাম। এখন এই নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে সেলিং প্রাইস মানে সেলিং এক্সপেন্স, হ্যাঁ। তাহলে আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু যেটা পাবো, তাহলে দেখবো আমরা যে কস্ট ছোট নাকি নেট রিয়েলাইজেবল ভ্যালু ছোট। তাহলে কোনটাকে আমরা ইনভেন্টরি নিব, কস্টটাকে নিব নাকি এই নেট রিয়েলাইজেবল ভ্যালুটাকে নিব, বলেন তো কোনটা নিব? নেট রিয়েলাইজেবল ভ্যালুটা নেব। লোয়ার অন স্যার, লোয়ার অন। লোয়ার অন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যেটা হচ্ছে আমরা দেখব যে আপনার এই মানে এই যেটা আমার কস্ট, অথবা যেটাকে এলসিএম বলে লোয়ার অফ কস্ট অর মার্কেট, মানে মার্কেট নেট রিয়েলাইজেবল ভ্যালু মাইনাস প্রফিট দিব আমরা, দেওয়ার পরে যেটা পাবো সেটা, সেই ইনভেন্টরিটাকে আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু বলতে পারি। নেট রিয়েলাইজেবল ভ্যালু, সেই নেট রিয়েলাইজেবল ভ্যালু এবং আপনার কস্ট, এটার ভিতরে ছোটটা নিব। এটার এই অ্যাপ্রোচটাকে বলে কনজারভেটিভ অ্যাপ্রোচ। মানে আপনার খেয়াল রাখবেন, অ্যাকাউন্টিং এর যে প্রিন্সিপাল গুলো আছে সেই প্রিন্সিপাল গুলোর ভিতরে একটা প্রিন্সিপাল হচ্ছে অলওয়েজ আমরা একটু কনজারভেটিভ থাকি। ধরলাম মার্কেট ভ্যালু আছে, মার্কেট ভ্যালু, তার থেকে প্রফিট বাদ দিলাম, তার থেকে সেলিং খরচ বাদ দিলাম, পেলাম 70 টাকা। আমি ধরলাম তর্কের খাতিরে যে আমি একটা নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করলাম, 100 টাকা ছিল হচ্ছে তার সেলিং প্রাইস, মাইনাস 3 টাকা হচ্ছে সেলিং এক্সপেন্স, মাইনাস 5 টাকা প্রফিট, বাদ দিয়ে আমি পেলাম 93 টাকা। 93 টাকা আমার হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু মাইনাস প্রফিট আর কি, এটা পেলাম একটা। আমার কস্ট আছে, এটা এনআরভি, আর কস্ট আছে হচ্ছে আপনার লেটস সে 75 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা নিব হচ্ছে ইনভেন্টরি হিসেবে 75 টাকা, নট এটা নিব না, এটা বেশি, এটা নিব না। এটাকে বলা হয় হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচ। কিন্তু এমন যদি হতো যে আপনার প্রফিট এখানে 25 টাকা, তাহলে 25 টাকা হলে কি ঘটতো দেখেন, 25 টাকা হলে 25 টাকা হলে কি ঘটতো ঘটনা, 25 টাকা হলে এখানে আসতো আপনার এই 22 টাকা, সরি 72 টাকা। তখন এইটাকে না নিয়ে এই 72 টাকাকে নিতাম, এই 72 টাকাকে নিতাম। তার মানে যেটা ছোট হবে এটা আমরা নিব, এটা কনজারভেটিভ অ্যাপ্রোচের একটা নিয়ম। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে নিব। সো এটা একটা ইস্যু। আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এখন তাহলে আমরা এটা অলরেডি দেখেছি কস্ট ফর্মুলা, যে আমাদের হচ্ছে আইএস হচ্ছে ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ কমপ্লিট, লিফোটা করা যাবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট কেস আছে, আপনার এটা পড়ে আমাকে একটু অ্যান্সার দেন তো, যেটা কোনটা কোনটা আপনার এই যে রানার গ্রুপের একটা অ্যাকাউন্টিং এখানে করেছি। রানার গ্রুপের একটা ইনভেন্টরি নিয়ে এখানে কি করছি, রানার পারচেজ মোটরসাইকেল ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ অ্যান্ড এক্সপোর্ট টু ইউরোপ। রানার হ্যাজ ইনকার্ড, আচ্ছা, যিনি আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ট্রায়াল ব্যালেন্স থেকে করতে হবে, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ এই সেশনের ভিতরে আমি এটা করার চেষ্টা করব। আমাকে অনেক খাটতে হবে, কারণ এটা অনুযায়ী আপনাকে কিভাবে বললে আপনি বুঝবেন, কিভাবে লিঙ্ক আপ করবো এটা, এটা আপনাকে, কারণ এগুলো তো আসলে মানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে উনি তো আর কাউকে পড়ানোর জন্য এটা তৈরি করে না, ওনার একটা স্টাইল আছে।
তো সেটা আসলে পড়ানোর জন্য তৈরি করার জন্য আমাকে একটু কাজ করতে হবে। এটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এটা আচ্ছা প্লিজ স্যার, এখন এটা রিকোয়েস্ট ছিল স্যার, প্লিজ স্যার হ্যাঁ, এটা করে স্যার। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখেন এবার আসেন এখানে যে আপনার এই যে রানার পারচেস করলো মোটরসাইকেল ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, তার ভিতরে কতগুলো খরচ আছে এ থেকে আই পর্যন্ত। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, রানার ইজ সেকিং আওয়ার অ্যাডভাইস অন হুইচ কস্ট আর পারমিটেড IS2 টু বি ইনক্লুডেড ইনভেন্টরি। কোনটা ইনভেন্টরির ভিতরে ঢুকতে পারবে বলেন তো আপনি, বলেন তো এখানে কি কি আছে। স্যার এফ এইচ আর জে হুম। আই, সরি আই, এই তিনটা তো আসবে না, এই তিনটা বাদে ওইগুলো তো আসার এটা কথা। কারণ কি কি ভাই, এটা কারণ কি, কেন আসবে না, লজিকটা কি বলেন তো। স্যার এটা ইনভেন্টরিতে আসবে না ফার্স্ট অফ অল যে স্যালারিজ অফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা আমার ম্যানুফ্যাকচারিং কস্ট না। হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি এটা সেলস আফটার জিপি, কমিশন, এটা আফটার জিপি যাবে, আফটার এটা জিপি, যাবে হচ্ছে ওপেক্স, জি। হ্যাঁ সেলস কমিশন এটাও আমার কোনোভাবেই কস্ট অফ গুডস আসবে না। এটা সেলসে যাবে, সেলসের খরচ সেলসে হবে। তা আফটার সেলস ওয়ারেন্টি কস্ট যেটা, এটাও স্যার মানে আমি যতদূর বুঝি এটা সিওজিএস এ ধরা হয় না, হুম। এটা মানে পরবর্তী হুম। হিসেবে আসে। এটার কারণ কি জানেন, সিওজিএস এ ধরার সুযোগ নেই, কারণ সিওজিএস কে বলা হয় প্রোডাক্ট কস্ট। আর যত খরচ এটাকে বলে পিরিয়ড কস্ট। খুব খেয়াল করেন, প্রোডাক্ট কস্ট ইজ, আপনি এই জায়গায় একটু দেখেন, আপনি বলছেন আপনি একটা মজার কথা বলছেন, যতদূর জানি আফটার সেলস ওয়ারেন্টিটা নেওয়া হয় না। কেন নেওয়া হয় না, এইটা একটু ক্ল্যারিটি হন। দেখেন একটা দুইটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হইলে আপনি অনেক সাহসী হয়ে যাবেন। দেখেন মানে ইন টার্মস অফ সাহসী মানে বলতে চাচ্ছি যে আপনার নলেজটা বাড়বে। দেখেন আমি যখন প্রোডাক্ট সেল করি আমি কিন্তু জানি না যে কয়টা প্রোডাক্ট ডিফল্ট হবে, কয়টা প্রোডাক্ট ফেরত আসবে। এক্সটার্নাল খরচ যেটা মানে মার্কেট থেকে ফেরত আসে, তো সেইটাকে অ্যাজাম্পশন করে কস্ট অফ সেলস, কস্ট মানে কস্ট অফ প্রোডাকশন ঢুকানোটা ইম্পসিবল, কারণ এটাকে প্রোডাক্ট কস্ট হিসেবে কনসিডার করা যায় না। এই কারণে IS-37 বলতেছে যে এইটা আমরা কি করব, আমরা এটা নিব হচ্ছে পিরিয়ড কস্ট হিসেবে একটা অ্যাজাম্পশন নেব। সেটা IS-37 ক্লিয়ারলি বলা আছে, এটাকে বলা হয় কন্টিনজেন্ট লাইবিলিটি। হ্যাঁ, কন্টিনজেন্ট লাইবিলিটি, ঠিক আছে। বেড়ে গেলে কোথায়, দেখে গেলে কোথায়? প্লিজ ভাই, প্রত্যেকে একটু ইয়া করেন না ভাই, বারবার স্যার রিকোয়েস্ট করছেন তারপর। কমন সেন্স নাই, ক্লাস করতে আসছে, এটা কমন সেন্স নাই, বারবার স্যার রিকোয়েস্ট করতেছে। এই কমন সেন্স না থাকলে ক্লাস করতে কেন আসছে? কোর্সে পড়তে হলে করো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে গেল এটা দেখেন, আমরা একটু খেয়াল রাখি, রমজানের দিন তো সংযত ভাবে বলি। আচ্ছা এখন তাহলে আমরা এটা বুঝে ফেললাম। আচ্ছা এখন দেখেন ইনভেন্টরি রিলেটেড আসলে কোনো জটিলতা আর নাই এখানে, ধরেন। আচ্ছা আরেকটা ছোট্ট, এইটা আমার মনে হয় আপনারা কনফিউজ হইতে পারেন, সেটা হচ্ছে আর একটু একটা আগে যে কি মিস হয়েছে স্যার, যে ট্রেড ডিসকাউন্টটা, ওইটাও তো মনে হয় স্যার কনসিডার করা যাবে না। না, ট্রেড ডিসকাউন্টটা মানে এটা আপনার ইয়ে করবে, ইনভেন্টরিতে বাদ যাবে। জি ট্রেড জি ডিসকাউন্ট না, এই যে ভাই ট্রেড জি ডিসকাউন্ট জি, এটা হচ্ছে, এটাও তো বাদ এটা বাদ যাবে যাবে, স্যার। জি এটা ইনভেন্টরি বাদ যাবে। কিন্তু আমি বলছি কোনটা, এই মানে আমার আমাদের কোশ্চেনটা ছিল রানার ইজ সেকিং অ্যান অ্যাডভাইস অন হুইচ কস্ট আর পারমিটেড আন্ডার, মানে এটা তো বাদ যাবে, কিন্তু ইনভেন্টরি রিলেটেড মানে এই খরচগুলো এ থেকে আয়ের ভিতরে যে খরচগুলো, এর ভিতরে কোন খরচগুলো ইনভেন্টরি রিলেটেড না। তাহলে এইটা একটা ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে খরচ না, উল্টা একটা ইনকাম টাইপ বাট নেগেটিভ খরচ, এটাও যাবে। এটা এটা কিন্তু ইনভেন্টরি রিলেটেড, এই তিনটা ইনভেন্টরি রিলেটেড না, এই জন্য আলাদাভাবে বলা হয়েছে। ঠিক আছে ভাই, জি, ইউ আর রাইট। আচ্ছা এখন দেখেন এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে। আমরা যখন এলসিএম করব, খেয়াল করেন এনে এই কোম্পানির নাম বলছিলাম অটোবি। অটোবি ইজ এ retail retailer of Bangladesh furniture and has five major product lines: sofa, dining table, বেড বিক্রি করে, ক্লোজেট এবং হচ্ছে লাউঞ্জ চেয়ার। At December 31st, 2021, quantity on hand, cost per unit, net realizable value per unit and product lines are as follow। দেখেন এখানে সোফা কোয়ান্টিটি 100 পিস, কস্টে হচ্ছে 1000 টাকা করে পার পিস, নেট রিয়ালাইজেবল ভ্যালু হিসাব করে বের করছেন হচ্ছে 1020। ডাইনিং টেবিল হচ্ছে 200 পিস, তার ভিতরে কস্ট হচ্ছে 500 আর নেট রিয়ালাইজেবল হলো 450। বেড হচ্ছে 300 পিস, কোয়ান্টিটি আছে 1500 টাকা হচ্ছে কস্টে ছিল, নেট রিয়ালাইজেবল হলো ক্যালকুলেশন করে 1600 টাকা পেয়েছি। ক্লোজেট পেয়েছি হচ্ছে 400 ইউনিট, যার মার্কেট ভ্যালু আছে হচ্ছে, কস্ট ভ্যালু হচ্ছে 750,
নেট রিয়েলাইজেবল ভ্যালু পেয়েছে 720। লাউন্স চেয়ার হচ্ছে 500 পিস আছে, 250 হচ্ছে আপনার কস্ট পার ইউনিট, আর এটা নেট রিয়েলাইজেবল পাইছেন হচ্ছে 2000। এখন আমরা কি এই কটা যোগ মানে কি করব, মানে সবগুলো একসাথে করব নাকি আলাদা আলাদা করব বলেন? মানে আমার কোশ্চেন একটা, যে স্যার আমি কি আলাদা 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 করতে হবে স্যার। এটা আমার আমার হচ্ছে লোয়ার কস্ট কনসিডার করে, যেটা লোয়ার কস্ট উইল বি কনসিডার বলবো স্যার, রাইট, আলাদা এইখানে আলাদা হচ্ছে করে। মজার ব্যাপার হচ্ছে এইখানে আমরা দেখব এইটা, ঠিক না, এইখানে দেখবো হচ্ছে একদম রাইট, এইটা নিব, এইটা ইন্টু এইটা গুণ করে আমরা এখানে বের করব ধরেন 10,000, ঠিক আছে। তারপর এখানে কি করব, এখানে 200 ইন্টু এটা নিব, ঠিক আছে, মানে 9,000 যাই হোক, মানে ফিগার যাই হোক এটা নিব। তারপর এখানে নিব হচ্ছে 300 ইন্টু এইটা, এখানে 400 ইন্টু 750, এখানে 500 ইন্টু 200, মানে যেটা ইন্ডিভিজুয়াল করে সবগুলো লিখে তারপরে যোগ করে ইনভেন্টরি ভ্যালু বের করবো, ঠিক আছে। তো এটা আমরা জানি, এটা সহজ জিনিস, তারপরে একটু আপনাদেরকে বললাম। আচ্ছা, মানে ক্লাসে ফিজিক্যাল নেওয়ার একটা আলাদা মজা থাকে, এখন অনলাইনে নিতে গেলে আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করি একটু ক্লিয়ার করার। আচ্ছা, ইনভেন্টরি মেজারমেন্টের ক্ষেত্রে ইফ দ্য কস্ট অফ দ্য ইনভেন্টরি ইজ লোয়ার দ্যান দ্য নেট রিয়েলাইজেবল ভ্যালু, তাহলে ইফ লোয়ার কস্ট লোয়ার হইলে নেবে, হায়ার হইলে মানে কস্টটা যদি লোয়ার হয় তাহলে কস্ট নেবেন, আর এই নেট রিয়েলাইজেবল ভ্যালু ছোট হলে সেটা নেবেন, এটা কোনো সহজ কঠিন কিছু না। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখেন, যে আমরা যদি একবার ইনভেন্টরি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন, যদি একবার আমরা ইনভেন্টরিটা নেই, যে আমি বলি যে আমি এবার ফিফোতে করব, তাহলে আপনি ফিফোতেই কন্টিনিউ করবেন। আপনি যদি একবার বলেন ওয়েটেড অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ করবেন। আপনি যদি বলেন একবার হচ্ছে এনআরভি ভ্যালু বের করবেন, এনআরভি, তো এনআরভিতে করবেন। এর কারণটা কি, অ্যাকাউন্টিং পলিসি অ্যাজ পার আইএস, এটা আমি পড়াবো আলাদা, আইএস 8-এ বলা আছে যে অ্যাকাউন্টিং পলিসি নিতে হবে যে কোনো একটা মেথড, এবং এটা এটা কন্টিনিউয়াসলি একই জিনিস ইউজ করতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি একবার এক একভাবে করতে পারবেন না, এটা করলে আপনি ব্যত্যয় ঘটাবেন। সো একই ফর্মুলায় করতে হবে, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? জি স্যার। জি, এগুলো জানা জিনিস, তারপরে আমার মনে হয় যে কনফিউশন গুলো দূর করা দরকার। অনেক সময় আমরা কনফিউজড হই, হ্যাঁ, জানা জিনিস তারপরে আমাদের অনেক সময় ক্লিয়ার হয়। কিন্তু স্যার চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি দিয়ে কি কোনো সময় এটা চেঞ্জ করা যাবে না? আচ্ছা, এইটা আমরা আইএস 8-এ পড়াবো। যদি আপনি ভলান্টারি লেভেলে ইনভেন্টরি ভ্যালুয়েশন চেঞ্জ করতে চান মেথড, তাহলে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে, অনেক ঝামেলার, এটা আমরা নেক্সট দিন দেখাবো, হ্যাঁ? এটা করা যাবে, করা যাবে না তা না, কিন্তু এটার ঝামেলা অনেক বেশি, এটাকে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দেখাইতে হয়। যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। এখন এইখানে আমরা জানি, এই যে আপনারা যেটা বললাম যে ডিসকাউন্টটা এটা যাবে, এটা যাবে না, এটা আমরা জানি। সো আমার মনে হয় যে এইটার একটা পিডিএফ যদি দিই, এটা অনেক সুন্দর একটা ডকুমেন্ট, আপনারা যদি রিডিং করেন, আমি কেন রিকোয়েস্ট করব, প্লিজ স্যার এটা শেয়ার করবেন। আমি বলি এটা আমি আগে কখনো দিইনি, এবার দিব। এই কারণটা কি বলি, এটা একটা গল্পের বই আকারে যদি রিডিং করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনভেন্টরির আপনি 100% জানেন কি জানেন না। ধরেন মনে হইতে পারে তর্কের খাতিরে এনে এমন এমন লোকজন আছে অনেক দিন অনেক দিন লেখাপড়া করেন, অনেক দিন প্রফেশনালি কাজ করেন, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার ধারণা আমি 80% জানি, 90%, যদি এটা পুরো রিডিং পরে কোনো জায়গায় না বাধে, তাহলে বুঝতে হবে যে ইনভেন্টরি 2 আপনি 100% জানেন। সো এটা একটা পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই পিপিটি আছে, ওইটারও আপনাকে দিয়ে দিব। আর আজকে আমরা পাটজারের কপিটা দিয়ে দিব, ঠিক আছে। এইটা আমরা আপাতত স্টাডি আকারে নেই। আর ইনভেন্টরি রিলেটেড দুই একটা ক্রিটিক্যাল ইস্যুর, যেমন একজন বলছিলেন রিয়েল এস্টেট কোম্পানির, এরকম কিছু আমার আলাদা ভিডিও রেকর্ডেড আছে, ওগুলো দিয়ে দিব 3-4টা, আপনারা একটু ফ্রি সময় দেখেন। সো মানে আজকে আমার প্ল্যানই ছিল 1 ঘন্টা ক্লাস নিব রমজানের দিনে। আপনারা দোয়া করেন, নেক্সট আপনাদের সাথে আবারও দেখা হবে। হোপফুলি আপনারা রোজাটা খুব ভালোভাবে করবেন, এবং এই রমজানের গ্যাপে গ্যাপে লেখাপড়া করবেন, এটা একটা ভালো জিনিস, হ্যাঁ। রমজানে যদি আপনি রোজা রেখে অনেক কাজ করা যায় না, হ্যাঁ, যেমন ধরেন বিভিন্ন ধরনের মুভি দেখার থেকে শুরু করে অনেক কিছু রিকমেন্ডেড না, সেখানে লেখাপড়াটা খুবই একটা ভালো জিনিস, এটা পজিটিভ জিনিস, সওয়াবের জিনিস। আপনি যদি চিন্তা করেন যে এই লেখাপড়া করে আপনার অর্গানাইজেশনে পজিটিভ কন্ট্রিবিউশন করবেন, তাহলে লেখাপড়া করার নিয়তের মাধ্যমে আপনার সওয়াব আসতে পারে, হ্যাঁ? এইভাবে আমি জিনিসটাকে দেখি। তো আপনারা এইভাবে দেখেন, আমি আপনাদেরকে জিনিসগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। হোপফুলি নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভাই।
আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।